সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও ৩৬টি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। এই প্রার্থী ঘোষণাটা একেবারে গেম চেঞ্জার একটা সিদ্ধান্ত হয়েছে বিএনপির জন্য। প্রায় একটা বড়সড় গেম খেলে দিয়েছে বিএনপি। সেটা কিভাবে আমি সেটা বলবো। তবে এই ৩৬টি আসন মিলিয়ে আগে ২৩৭টি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে একটি আসনে স্থগিত করেছিল, মনোনয়ন স্থগিত করেছিল। সব মিলিয়ে এই ৩৬, আগে ২৩৬, ২৭২ আসনে তাদের প্রার্থী হয়ে গেছে। ২৮টি খালি রয়েছে, সেটা তাদের জোটসঙ্গীরা পাবেন। কোনো কোনো আসনে তাদের দলীয় নেতারাও পাবেন, অর্থাৎ জোটসঙ্গী এবং দলীয় কোনো কোনো আসনে দলীয় প্রার্থীরা পাবেন। এই যে গেম চেঞ্জার কেন বলছি সেটা নিয়ে কথা বলবো। এবং এই যে ২৭২ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে, নতুন করে যে ২৩৬, নতুন করে যে ৩৬ আসনে দিয়েছে, এখানেও তাদের কিছু হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন, সেটা নিয়েও আমি আলাপ করব। আগে বলি একটা কিভাবে এটা গেম চেঞ্জার সিদ্ধান্ত হইল। গত কিছুদিন ধরেই এনসিপি কার সঙ্গে যাবে, জামাত ইসলামী নাকি বিএনপি, কে এনসিপিকে তার সঙ্গে আনতে পারবে, এটা নিয়ে একটা খেলা চলছিল রাজনীতির পর্দার অন্তরালে। এনসিপিও এটা খুব এনজয় করছিল এবং কার সঙ্গে যাবে, কার সঙ্গে গেলে হচ্ছে তাদের জন্য ভালো হবে, সংসদে যাইতে পারবে সরকারি দল হিসেবে, নানান হিসাব নিকাশ তারা করছিল। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি একটা স্ট্যাটাস দিয়েছেন যে হচ্ছে মওদুদিবাদ এবং মুজিববাদের বিরুদ্ধে বিএনপি এবং এনসিপির ঐক্য দরকার। তখন আমার কাছে মনে হচ্ছিল বিএনপির সঙ্গে এনসিপির নেগোসিয়েশন সম্ভবত হয়েই গেছে এবং এই দুই দলের জোট হচ্ছে, তারা আগামী নির্বাচন একসঙ্গে করবে জোটবদ্ধভাবে। কিন্তু না, বিএনপি সেই আলোচনায় একেবারে পানি ঢেলে দিল। একেবারে তারা এখন যে সিদ্ধান্ত জানিয়েছে এর মধ্যে স্পষ্ট এনসিপির সঙ্গে তাদের কোনো জোট হচ্ছে না। এর মধ্য দিয়ে স্পষ্ট এনসিপির সঙ্গে তাদের কোনো আসন সমঝোতা হচ্ছে না। একেবারেই স্পষ্ট, একেবারেই। সেটা কিভাবে আমি বলি। যেমন ধরেন যে ঢাকা 11 আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই আসনে এম এ কাইয়ুমকে আগেই বিএনপি মনোনয়ন দিয়েছে, তাকে আর সরানোর কোনো উপায় নাই। এনসিপির আরেকজন শীর্ষ নেতা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নারী নেত্রীদের মধ্যে অন্যতম তাসনিম জারা, তিনি ঢাকা 9 আসনে নির্বাচন করবেন ঘোষণা দিয়েছেন। সেই আসনে বিএনপি প্রার্থী দিয়েছে হাবিবুর রশিদকে এবং বিএনপির একজন হেভিওয়েট নেতা, কেন্দ্রীয়ভাবে ঢাকা দক্ষিণের একজন গুরুত্বপূর্ণ নেতা, আওয়ামী লীগের আমলে জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, তাকে তাসনিম জারার বিরুদ্ধে মনোনয়ন দিয়ে দিয়েছে। ঢাকা 10 আসন, যেখানে আমরা দেখেছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ওই আসন থেকে নির্বাচন করবেন, সেই আসনের ভোটার হচ্ছিলেন। তিনি কয়েকদিন আগে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন। তিনি ফুটবল খেলছিলেন, পেছনে লেখা যে হচ্ছে এই 10 নাম্বার জার্সি, তিনি ওটাকে লিখছেন 10 নাম্বার আর ঢাকা 10, এরকম কিছু একটা লিখেছেন। অর্থাৎ তিনি ঢাকা 10 আসন নিয়ে খুব ইগারলি ওয়েট করতেছিলেন। বিএনপি হয়তো তার জন্য আসনটি ছেড়ে রাখবে কিংবা বিএনপির সঙ্গে তার একটা সমঝোতা হবে, কিন্তু বিএনপি তাদের শীর্ষ পর্যায়ের একজন নেতা এবং এমন একজন নেতাকে মনোনয়ন দিয়েছে, শেখ রবিউল আলম, সে কখনোই ছাড় দেবে না, সে লড়বে। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি ওই আসনে নির্বাচনও করেন, খুবই কঠিন, তার জয় পাওয়াটা খুবই কঠিন। ঢাকা 18, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন করবেন, সেই আসনে বিএনপি এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছে। তিনি ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ছাত্র নেতা, যুবদল নেতা, সব ধরনের একেবারে রাজনীতির সঙ্গে তিনি জড়িত। ঢাকার এখন 3টি আসন বাকি রয়েছে, সেটা হচ্ছে ঢাকা 13, ঢাকা 17, ঢাকা 20। এর মধ্যে ঢাকা 20-এ বিএনপির দলীয় কোন দল রয়েছে, অনেকেই হচ্ছে মনোনয়ন চাচ্ছেন। সেই জায়গা থেকে সেখানে এটা নিরসন করে বিএনপির একজন নেতাই সেই আসনে মনোনয়ন পাবেন, এটা আমি মোটামুটি কনফার্ম। ঢাকা 13-তে এনডিএমের সভাপতি পাবেন, ববি হাজ্জাজ পেতে পারেন সম্ভবত। ঢাকা 17 আসনে সম্ভবত আন্দালিব রহমান পার্থ। বিএনপির ঢাকার খেল খতম, এখানে আর কোনো যদি কিন্তু নাই, আর কারোর জন্য কোনো আসন ফাঁকা নেই, কারোর জন্য কোনো সমঝোতা নেই। যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদেরকে সরানো শেষ পর্যন্ত কঠিন, একেবারেই কঠিন। তো এর মধ্যে দিয়ে স্পষ্ট যে বিএনপি মোটামুটি তাদের ঢাকার গুছিয়ে ফেলেছে এবং সারা দেশও মোটামুটি গুছিয়ে ফেলেছে। মাত্র 28টি আসনে তাদের খালি রয়েছে, সেখান থেকে তাদের জোটসঙ্গীরা সেখান থেকে তাদের আসন পাবে। বিএনপির যেসব প্রার্থীরা, যারা প্রার্থী হলে এমপি হয়ে যাবেন, এরকম কেউ বাদ পড়েছেন। তার মধ্যে অন্যতম রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রথমবার মনোনয়ন পাননি, এরপরে মনোনয়ন পাবেন বলছিলেন। তিনিও বলছিলেন যে দল হয়তো ভাবছে, তিনি এমনও বলছিলেন যে মনোনয়ন না পেলে যদি সমর্থকরা চান নির্বাচন করবেন। কিন্তু আমরা দেখলাম দ্বিতীয় দফায়ও বিএনপি রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়নি, অর্থাৎ এই ধানের শীষ দেয়নি।
এই জায়গা থেকে একজন হেভিওয়েট যদি শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া 2 নিয়ে বিএনপি দলীয়ভাবে দলের কাউকে যদি প্রার্থী করার সিদ্ধান্ত না নেন, রুমিন ফারহানার কপাল পড়ছে, এবং তিনি যদি নির্বাচন করতেই হয় তাহলে স্বতন্ত্রভাবেই করতে হবে। আর না হলে ওই যে অটো পাসের মতো পিআর পদ্ধতিতে বিএনপি যতজন জয়লাভ করবে সেই আসন ভিত্তিক কিংবা হচ্ছে পিআর পদ্ধতিতে তারা নারী কোটায় যতজন পাবেন সেখান থেকে হয়তো তিনি ঢুকতে পারেন। কিন্তু যে প্রার্থী জিতে আসবেন তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না, তাকে ওই নারী কোটায় সংসদে নেবে কি না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আরেকটি আসন লক্ষ্মীপুর 4 কমলনগর রামগতি। এই আসনে আশরাফ উদ্দিন নিজান যদি বিএনপি 2-3 জন প্রার্থীর সঙ্গেও ফাইট করেন তিনি নির্বাচনে জয়লাভ করবেন। যদি 5 জন হেভিওয়েটে যদি ওই আসনে নির্বাচন করেন আশরাফ উদ্দিন নিজান বের হয়ে আসবেন, জয়লাভ করবেন। একেবারে কনফার্ম সিট বলা যায় ওই আসনে কমলনগর রামগতিতে আশরাফ উদ্দিন নিজান এত পরিমাণ জনপ্রিয়, তিনি বেরিয়ে আসবেন, জয়লাভ করে আসবেন। কিন্তু তাকে এবারও মনোনয়ন দেওয়া হয়নি। তার মনোনয়ন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, ব্যাপক। সেই আলোচনার মধ্যেও আশরাফ উদ্দিন নিজান মনোনয়ন পাননি। আমরা দেখেছিলাম এর আগে তিনি ঘোষণা দিয়েছেন যদি তার সমর্থকরা চান তিনি নির্বাচন করবেন। আমি কনফার্ম মোটামুটি যে হচ্ছে আশরাফ উদ্দিন নিজান লক্ষ্মীপুর 4 আসনে মনোনয়ন পাচ্ছেন না, তিনি মনোনয়ন পাবেন, কারণ ওটার আসন জটিলতা নেই, সীমানা জটিলতা নেই। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন রুমিন ফারহানা যে আসনে সেটা নিয়ে মোটামুটি একটা সীমানা জটিলতা রয়েছে, হয়তো আপনি সীমানা জটিলতা নিরসন পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কিন্তু আপনি দলীয় সিগন্যালও দিচ্ছেন না, তাকে বলছেনও না যে এই মীমাংসার পর আপনি এখানকার প্রার্থী। বলে নাই যেহেতু মনে করা যায় যে রুমিন ফারহানাকে প্রার্থী করা হচ্ছে না। আর আশরাফ উদ্দিন নিজানের বিষয়ে বিএনপি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, সম্ভবত তাকে প্রার্থী করবে না। সেখানে জেএসডির সভাপতি আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব সেখান থেকে নির্বাচন জোটসঙ্গী হিসাবে, বিএনপির জোটসঙ্গী হিসাবে সেই আসনে নির্বাচন করতে পারেন। ওই আসন থেকে আসম আব্দুর রব এর আগেও নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী যদি আশরাফ উদ্দিন নিজান যদি দাঁড়িয়ে যান সেই জায়গায় তানিয়া রবের সেখানে জয়লাভ করে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। আরেকটি আসন মাদারীপুর 1 শিবচর উপজেলা নিয়ে গঠিত। সেখানে আমরা দেখেছিলাম কামাল জামানকে মনোনয়ন দিয়েছিল। তারপরে একটা বক্তব্যের পর যখন 3 নভেম্বর যখন মনোনয়ন দেওয়া হয়, ওই রাতেই একটা বক্তব্য আমাদের সামনে আসে, ফেসবুকে ভাইরাল হয়, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরে তার মনোনয়ন স্থগিত করা হলো, অর্থাৎ মনোনয়ন পাওয়ার পর একদিনের মধ্যেই 4 তারিখেই তার মনোনয়ন স্থগিত করা হলো। এরপরেও কামাল জামান আশা করেছিলেন যে তিনি মনোনয়ন পাবেন, তাকে শেষ পর্যন্ত দল হয়তো একটা প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিয়েছে, সেটা হয়ে গেলেই তাকে হয়তো মনোনয়ন দেবে। আমরা দেখলাম তাকে দেয়নি। বিএনপির একজন প্রয়াত নেতার স্ত্রী নাদিয়া আক্তার মিঠু, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং এই নিয়ে সেখানে কোন দল চলতে থাকবে। বিএনপির বেশ কিছু আসনে 80টির বেশি আসনে মনোনয়ন নিয়ে কোন দল চলছে, এখন 36টি আসনে দেওয়া হইল, এটা নিয়ে নতুন করে আরও কয়েকটি আসনে কোন দল শুরু হবে এবং বিক্ষোভ শুরু হবে, সেই জায়গা থেকে বিএনপির এই বিষয়গুলো ট্যাকল দেওয়া একটু কঠিন বলে মনে হচ্ছে। আরেকটা বিষয়, বিএনপি একটা জেলায় একজন প্রার্থীকেও মনোনয়ন দেয়নি, সেটা হলো বাগেরহাট। বাংলাদেশের সর্বপ্রথম মনে হয় আমি সাংবাদিক হিসাবে এই রিপোর্টটি করেছি, আমি যেখানে কাজ করি বাংলা ট্রিবিউন, সেখানে যে জেলায় একজনকেও মনোনয়ন দেয়নি বিএনপি। এবারও আমরা দেখলাম একজনকেও এই 36টি আসনে যে নতুন করে মনোনয়ন দেওয়া হইল, আরও 36টি আসনে, সেখানেও আমরা দেখলাম বাগেরহাটের একটি আসনে, বাগেরহাটের 3টি আসন 1, 2, 3, এই 3টি আসনের কোনো আসনেই বিএনপি মনোনয়ন দেয়নি। এর মধ্যে যেটা জানা গেল, বাগেরহাট 2 আসনে বিএনপির জোটসঙ্গী যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি সভাপতি সাইফুল হক, মোংলা আসনে সম্ভবত তিনি প্রার্থী হতে পারেন, কিন্তু এর বাইরে বাকি যেটা আছে 1 ও 3, এই 2টি আসনে বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো বিএনপি ঢাকা 10 আসন যেখান থেকে নির্বাচন করবেন বলে মনে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেখানে প্রার্থী দিলেও মাহফুজ আলম যে আসন থেকে নির্বাচন করবেন লক্ষ্মীপুর 1 আসন রামগঞ্জ, সেই আসনে কিন্তু বিএনপি এখনও খালি রেখেছে, সেখানে কাউকে মনোনয়ন দেয়নি। অর্থাৎ এখান থেকে একটা অনুমান করা যায় এনসিপির সঙ্গে বিএনপি জোট হচ্ছে না, আসিফ মাহমুদকে বিএনপি কোনো সাইড দিচ্ছে না, তবে মাহফুজ আলমের জন্য বিএনপি
একটা স্পেস রেখেছে, সম্ভবত মাহফুজ আলম ওই আসন থেকে নির্বাচন করতে পারেন। শেষ পর্যন্ত যদি না করেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে তানিয়া রব কিংবা আশরাফুদ্দিন নিজাম যে কোনো একজনকে লক্ষ্মীপুর 1 আসনে আনা হইতে পারে, আর লক্ষ্মীপুর 4 আসনে এই দুজনের একজনকে দেওয়া হইতে পারে। আমার মানে আমি এটা অনুমান করছি আর কি, এক্সট্রা অতিরিক্ত অনুমান করছি। তো যেটা যে এই বিএনপির এই 36টি আসনে যে নতুন করে মনোনয়ন, এটা সারমর্ম হইল এনসিপির সঙ্গে জোট বেঁচতে গেছে। এটার হইল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কোনো সাইড দিচ্ছে না বিএনপি, তবে মাহফুজ আলমের জন্য স্পেস রেখেছে। এমনকি রুমিন ফারহানা, আশরাফুদ্দিন নিজান, কামাল জামান এই 3 জন প্রার্থীর বিরুদ্ধে তারা মানে তাদেরকে মনোনয়ন দেয়নি, সেটা তারা অনড়ই থেকেছে শেষ পর্যন্ত। এটা হইল এই বাকি 36টি আসনে বিএনপির যে মনোনয়ন সেটার মূল সারমর্ম। আমি কোন কোন আসন খালি রয়েছে, সেই সব আসনে কারা প্রার্থী হতে পারেন সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, আমার সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।